Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা আজকে তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে এসেছি। দেখো এই সেন্টেন্স স্ট্রাকচারগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা কনভারসেশনে তোমরা এই স্ট্রাকচারগুলোকে ব্যবহার করতে পারো। দেখো আমি প্রত্যেক সপ্তাহে একটা দুটো ভিডিও তৈরি করি সেন্টেন্স স্ট্রাকচারের উপরে, কারণ যত বেশি তোমরা এই স্ট্রাকচারগুলো শিখবে তত তাড়াতাড়ি কিন্তু একটা কনভারসেশনকে সুন্দরভাবে সাজিয়ে প্রেজেন্ট করতে পারবে। আর যত তোমরা এই স্ট্রাকচারগুলো শিখবে দেখবে খুবই সহজে বাংলা সেন্টেন্সগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারছো। তখন তোমাদের আর কোনো অসুবিধা হচ্ছে না। অনেক সেন্টেন্সকে খুবই সহজে আমরা বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারি এই স্ট্রাকচারগুলোর সাহায্যে। আজকের ভিডিওটাতেও তোমরা বেশ কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার শিখতে চলেছো। প্রত্যেকটা স্ট্রাকচারকে আমরা সেন্টেন্সে কিভাবে ব্যবহার করতে পারি আমি এক্সাম্পলের মধ্যে দিয়ে বোঝানোর চেষ্টা করব। তোমরা প্রত্যেকটাকে নোট ডাউন করো আর সেগুলো দিয়ে নতুন নতুন সেন্টেন্স তৈরি করার চেষ্টা করো। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট, বেশ ফ্রুটফুল। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম স্ট্রাকচারটা হলো বাই নো মিনস। বাই নো মিনস যার অর্থ হলো কোনোভাবেই না, একদমই না। অর্থাৎ বাক্যে যখন আমরা বোঝাতে চাইবো যে একদমই না, কোনোভাবেই না, তখন আমরা সেন্টেন্সে বাই নো মিনস এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। এক্সাম্পলের মধ্যে দিয়ে তোমরা আরো ভালো করে বোঝার চেষ্টা করো। কোনোভাবেই আমি তোমাকে হাল ছেড়ে দেওয়ার পরামর্শ দিচ্ছি না। By no means am I suggesting you give up. By no means am I suggesting you give up. এই সেন্টেন্সটাকে খুব ভালো করে দেখো। আমার মনে হয় এই সেন্টেন্সটার মধ্যে তোমাদের অনেক প্রশ্ন আছে। সবার আগে তোমাদের এটা জানতে হবে যে যখন আমরা বাই নো মিনস এর ব্যবহার সেন্টেন্সে করব, ঠিক তারপরে আমরা সেন্টেন্সটার অক্সিলারি ভার্বকে আগে নিয়ে আসবো। অর্থাৎ বাই নো মিনস এর পরে আমরা একটা অক্সিলারি ভার্ব সেন্টেন্সে বসাবো। তো এই সেন্টেন্সের অক্সিলারি ভার্ব হলো অ্যাম। আর ঠিক সেই কারণে আমরা বাই নো মিনস এর পরে অ্যাম এর ব্যবহার সেন্টেন্সে করেছি। এবার তোমাদের প্রশ্ন থাকতে পারে যে আমরা গিভ আপ এর আগে টু এর ব্যবহার সেন্টেন্সে কেন করলাম না। আমরা এখানে টু এর ব্যবহার তো করতে পারতাম। দেখো সেন্টেন্সে যখন আমরা সাজেস্ট এই ওয়ার্ডটার ব্যবহার করি তার সাথে আমরা টু এর ব্যবহার সেন্টেন্সে করি না। অর্থাৎ যখন আমরা বোঝাতে চাইবো যে পরামর্শ দেওয়া, তখন আমরা সাজেস্ট এই ওয়ার্ডটার ব্যবহার সেন্টেন্সে করব। আই এম সাজেস্টিং ইউ, হি ইজ সাজেস্টিং ইউ। তো এরকম ক্ষেত্রে আমরা টু সামথিং, টু ডু দিস এরকমটা বলতে পারি না। অর্থাৎ টু এর ব্যবহার আমরা সেন্টেন্সে করতে পারি না। আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সটা আমরা কেন এইভাবে তৈরি করেছি। এবার তোমাদের খুব সহজ হবে এই সেন্টেন্সটা তৈরি করতে। দেখো স্পোকেন ইংলিশে আমরা এত কিছু মানি না। অর্থাৎ স্পোকেন ইংলিশে তোমরা এই স্ট্রাকচারটার সাথে সোজা সেন্টেন্সটার ব্যবহার হতে দেখবে। অর্থাৎ স্পোকেন ইংলিশে তোমরা এই সেন্টেন্সটাকে এভাবেও শুনতে পারো, বাই নো মিনস আই এম সাজেস্টিং ইউ গিভ আপ। কিন্তু এই সেন্টেন্সটা গ্রামাটিক্যালি ইনকারেক্ট, অর্থাৎ এটা সঠিক নয়। সঠিকভাবে যদি তোমাদের ব্যবহার করতে হয় তাহলে বাই নো মিনস এর পরে অক্সিলারি ভার্বের ব্যবহার সেন্টেন্সে করতে হবে। তাহলে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সের স্ট্রাকচার। পরের স্ট্রাকচারটা হলো আউট অফ অর্ডার। আউট অফ অর্ডার যার অর্থ হলো কাজ করছে না বা খারাপ হয়ে গেছে। আমরা যখন বাক্যে বোঝাতে চাইবো যে কোনো মেশিন বা কোনো ডিভাইস কাজ করছে না বা খারাপ হয়ে গেছে, তখন আমরা স্ট্রাকচারটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি। দেখো বেশিরভাগ ক্ষেত্রে আমরা স্ট্রাকচারটার ব্যবহার কোনো ডিভাইস বা কোনো মেশিন খারাপ হয়ে যাওয়ার ক্ষেত্রে করে থাকি। ফর এক্সাম্পল, প্রিন্টারটা কাজ করছে না, দ্য প্রিন্টার ইজ আউট অফ অর্ডার। দ্য প্রিন্টার ইজ আউট অফ অর্ডার। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে যখন আমাদের বোঝাতে হবে যে কাজ করছে না, কোনো একটা মেশিন কাজ করছে না, তখন আমরা আউট অফ অর্ডারের ব্যবহার সেন্টেন্সে করতে পারি। অর্থাৎ এই স্ট্রাকচারটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি। আরো একটা এক্সাম্পল দেখো। দেখো খারাপ হয়ে গেছে এই অর্থেও কিন্তু আমরা সেন্টেন্সে আউট অফ অর্ডারকে ব্যবহার করতে পারি। যদি আমি বলি সার্কিটের মধ্যে তারগুলো খারাপ হয়ে গেছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? The wires in the circuit were out of order. The wires in the circuit were out of order. তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা আউট অফ অর্ডারকে কি করে ব্যবহার করছি। দেখো কোনো মেশিন বা কোনো ডিভাইস কাজ করছে না বা খারাপ হয়ে গেছে এরকমটা বোঝাতে আমরা সেন্টেন্সে আউট অফ অর্ডারকে ব্যবহার করতে পারি। পরেরটা দেখো। পরের স্ট্রাকচারটা হলো উইথ রিগার্ড টু। উইথ রিগার্ড টু যার অর্থ হলো কোনো বিষয়ে বা কোনো ব্যাপারে। যখন আমরা বলতে চাই যে এ বিষয়ে আমার কোনো মতামত নেই, এই প্রকল্পটার ব্যাপারে তার কোনো মতামত ছিল না বা তার কোনো আগ্রহ ছিল না, এরকম ক্ষেত্রে আমরা উইথ রিগার্ড টু এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এক্সাম্পল দেখো, আরো ভালো করে তোমরা বুঝতে পারবে।
এই বিষয়ে আমার কিছু বলার আছে। I have something to say with regard to this topic. I have something to say with regard to this topic. এই প্রকল্পটার ব্যাপারে আমার কিছুই বলার নেই। I have nothing to say with regard to this project. I have nothing to say with regard to this project. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্স আমরা with regard to কে কত সহজেই ব্যবহার করছি এটা বোঝাতে যে এই বিষয় বা এই ব্যাপারে। তো সেন্টেন্স তৈরি করো এই স্ট্রাকচারটা দিয়ে আর ব্যবহার করো। পরেরটা দেখো। পরের স্ট্রাকচারটা হলো অল অ্যালং। অল অ্যালং যার অর্থ হলো প্রথম থেকেই বা শুরু থেকেই। দ্যাট মিনস ফ্রম দ্য ভেরি বিগিনিং। যখন আমরা কোনো কাজ শুরু থেকেই বা প্রথম থেকেই বোঝাতে চাইবো তখন আমরা অল অ্যালং এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এক্সাম্পল দেখো। যদি আমি বলি সে প্রথম থেকেই উত্তরটা জানতো তাহলে সেন্টেন্সটা কি হবে? She knew the answer all along. She knew the answer all along. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা all along কে কি করে ব্যবহার করছি। আরেকটা এক্সাম্পল দেখো। তারা শুরু থেকেই এই প্রকল্পে কাজ করছে। They have been working on this project all along. They have been working on this project all along. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে শুরু থেকে বা প্রথম থেকে বোঝাতে আমরা অল অ্যালং কে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। আমার মনে হয় অল অ্যালং এর ব্যবহার তোমাদের কাছে এখন খুব সহজ হয়ে গেছে। খুব সহজেই তোমরা এই স্ট্রাকচারটা দিয়ে সেন্টেন্স তৈরি করতে পারো। পরেরটা দেখো। পরের স্ট্রাকচারটা হলো অল ওভার এগেন। অল ওভার এগেন যার অর্থ হলো আবার করে করা বা আবার করে শুরু করা। আবার প্রথম থেকে শুরু করা বোঝাতে আমরা অল ওভার এগেন এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি। ধরো কোনো একটা কাজ তোমরা করেছো কিন্তু সেটা ঠিক হয়নি বা সেটা নষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে বা সেটা পুরোপুরি মনের মতো হয়নি, তো আবার করে সেটা আমাদের করতে হচ্ছে। তো তখন আমরা সেন্টেন্সে অল ওভার এগেন এর ব্যবহার করব। এক্সাম্পলের মধ্যে দিয়ে বোঝার চেষ্টা করো। তারা আবার সিনেমাটা প্রথম থেকে দেখার সিদ্ধান্ত নিয়েছিল। They decided to watch the movie all over again. They decided to watch the movie all over again. দেখো এই সেন্টেন্সটাকে ভালো করে বোঝার চেষ্টা করো। তারা সিনেমাটা আবার প্রথম থেকে দেখার সিদ্ধান্ত নিয়েছিল। তার অর্থ আমি বোঝাতে চাইছি তারা সিনেমাটা আগেও দেখেছিল কিন্তু ভালোভাবে কমপ্লিট করতে পারেনি, অর্থাৎ পুরোটা হয়তো শেষ করে উঠতে পারেনি, তাই তারা প্রথম থেকে আবার দেখার সিদ্ধান্ত নিয়েছিল। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা অল ওভার এগেন এর ব্যবহার কোন অর্থে করতে চাইছি। কোনো একটা কাজ করা হয়েছে বা করা হয়ে গিয়েছিল কিন্তু সেটা সঠিকভাবে হয়নি বা পুরোটাই নষ্ট হয়ে গেছে, তখন আমরা আবার করে প্রথম থেকে করছি। এরকম অর্থে কিন্তু আমরা সেন্টেন্সে অল ওভার এগেন এর ব্যবহার করব। আরো একটা এক্সাম্পল দেখো। আরেকটা এক্সাম্পল দেখো। সে রাতের খাবার রান্না করেছিল কিন্তু এটা পুড়ে গিয়েছিল, তাই তাকে আবার প্রথম থেকে রান্না করতে হয়েছিল। She cooked dinner but it got burnt, so she had to cook it all over again. She cooked dinner but it got burnt, so she had to cook it all over again. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা অল ওভার এগেন কে কি করে ব্যবহার করছি, অর্থাৎ কোন অর্থে ব্যবহার করছি। আমার মনে হয় আজকের পর থেকে তোমাদের অল ওভার এগেন নিয়ে কোনো রকম কনফিউশন থাকবে না। সেন্টেন্স তৈরি করো স্ট্রাকচারটা দিয়ে। পরেরটা দেখো। পরের স্ট্রাকচারটা হলো অন বিহাফ অফ। অন বিহাফ অফ যার অর্থ হলো পক্ষ থেকে। দেখো এই স্ট্রাকচারটার ব্যবহার তোমরা প্রায় শুনে থাকবে, কারণ স্পোকেন ইংলিশে এই স্ট্রাকচারটার ব্যবহার প্রায় হয়ে থাকে। যখন আমাদের বলতে হয় যে পরিবারের পক্ষ থেকে, কোম্পানির পক্ষ থেকে, কোনো দলের পক্ষ থেকে, তখন আমরা এই স্ট্রাকচারটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি অন বিহাফ অফ। এক্সাম্পল দেখো। দলটার পক্ষ থেকে আপনার কঠোর পরিশ্রমের জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাইব। সেন্টেন্সটা কি হবে? অন বিহাফ অফ দ্য টিম আই উড লাইক টু থ্যাংক ইউ ফর ইয়োর হার্ড ওয়ার্ক। অন বিহাফ অফ দ্য টিম আই উড লাইক টু থ্যাংক ইউ ফর ইয়োর হার্ড ওয়ার্ক। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা অন বিহাফ অফ কে কিভাবে ব্যবহার করছি। দেখো এই সেন্টেন্সে দলের পক্ষ থেকে বোঝাতে আমরা অন বিহাফ অফ এর ব্যবহার, অর্থাৎ এই স্ট্রাকচারটার ব্যবহার সেন্টেন্সে করেছি। তো আমার মনে হয় স্ট্রাকচারটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা নেই। আরো একটা এক্সাম্পল দেখো। সে তার দলের পক্ষ থেকে চ্যালেঞ্জটা গ্রহণ করেছিল। She accepted the challenge on behalf of her team. She accepted the challenge on behalf of her team. তো তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে আমরা অন বিহাফ অফ কে কি করে ব্যবহার করতে পারি। পরের স্ট্রাকচারটা হলো ইনস্টেড অফ। ইনস্টেড অফ যার অর্থ হলো পরিবর্তে। এই কাজটা করার পরিবর্তে ওই কাজটা করা, এটার পরিবর্তে ওটা, এরকম অর্থ যখন আমরা সেন্টেন্সে বোঝাতে চাইবো তখন আমরা ইনস্টেড অফ এর ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো। ভিডিও গেম খেলার পরিবর্তে সে একটা বই পড়েছিল। He read a book instead of playing video games. He read a book instead of playing video games.
তো তোমরা বুঝতে পারছো পরিবর্তে বোঝাতে আমরা ইনস্টিড অফ এর ব্যবহার সেন্টেন্সে করছি, এটার পরিবর্তে ওটা, এটা না করে ওটা। আরেকটা এক্সাম্পল দেখো, অজুহাত দেওয়ার পরিবর্তে সে দায়িত্বটা নিয়েছিল। She took the responsibility instead of making excuses. She took the responsibility instead of making excuses. পরের স্ট্রাকচারটা হলো in spite of. In spite of, যার অর্থ হলো তা সত্ত্বেও। দেখো সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটা ব্যবহার তখন করতে পারি যখন দুটো ক্লজ, একটা ক্লজ আর একটা ক্লজের কন্ট্রাস্ট শো করবে, অর্থাৎ বিপরীত হবে। এরকম ক্ষেত্রেই কিন্তু আমরা সেন্টেন্সে ইন স্পাইট অফ এর ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, প্রতিকূলতা সত্ত্বেও তারা কখনোই হাল ছেড়ে দেয়নি। In spite of the setbacks, they never gave up. In spite of the setbacks, they never gave up. তো সেন্টেন্সে দুটো ক্লজ আছে, একটা ক্লজ আর একটা ক্লজের কন্ট্রাস্ট শো করছে, অর্থাৎ বিপরীত হচ্ছে। অর্থাৎ প্রতিকূলতা ছিল তবুও তারা হাল ছাড়েনি, প্রতিকূলতা থাকা সত্ত্বেও তারা হাল ছেড়ে দেয়নি। তো প্রতিকূলতা থাকা আর হাল ছেড়ে না দেওয়া দুটো কিন্তু বিপরীত কাজ, আর ঠিক সেই কারণে আমরা এখানে তা সত্ত্বেও অর্থাৎ ইন স্পাইট অফ এর ব্যবহার করেছি। আর একটা এক্সাম্পল দেখো, চ্যালেঞ্জ সত্ত্বেও তারা তাদের লক্ষ্য অর্জন করেছিল। In spite of the challenges, they achieved their goals. In spite of the challenges, they achieved their goals. পরের স্ট্রাকচারটা হলো in addition to. In addition to, যার অর্থ হলো সাথে সাথে বা পাশে পাশে, কোনো একটার সাথে সাথে আর একটা, বা একটার পাশাপাশি আর একটা। তো এরকম বোঝাতে আমরা সেন্টেন্সে in addition to এর ব্যবহার করতে পারি, অর্থাৎ একটা কাজের সাথে সাথে আর একটা কাজ, একটার পাশাপাশি আর একটা। এরকম অর্থ যখন আমরা বোঝাতে চাইবো তখন আমরা এই স্ট্রাকচারটার ব্যবহার অর্থাৎ in addition to এর ব্যবহার করব। এক্সাম্পল দেখো, তার চাকরির পাশাপাশি তিনি একটা ব্যবসা করেন। In addition to his job, he runs a business. In addition to his job, he runs a business. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে দুটো জিনিস যখন পাশাপাশি বোঝাবো অর্থাৎ এটার সাথে সাথে আর একটা, এরকমটা যখন বোঝাবো তখন আমরা সেন্টেন্সে in addition to এর ব্যবহার করতে পারি। আরেকটা এক্সাম্পল দেখো, পড়াশোনার পাশাপাশি তিনি অবসর সময়ে ছবি আঁকতেও পছন্দ করেন। In addition to her studies, she likes to paint in her free time. In addition to her studies, she likes to paint in her free time. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা in addition to কে কিভাবে ব্যবহার করছি। তো এই ছিল সব স্ট্রাকচার, এই ছিল আজকের কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার। আমার মনে হয় প্রত্যেকটা স্ট্রাকচারকে তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো, আর এটাও বুঝতে পেরেছো যে সেন্টেন্সে এগুলোকে কি করে ব্যবহার করতে হয়। তো প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো আর প্রত্যেকটা স্ট্রাকচার দিয়ে সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে ব্যবহার করো। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.